টেলিকম অপারেটরদের ব্রডব্যান্ড ইন্টারনেট বিক্রির সুযোগ দিতে চায় বিটিআরসি। বিনিয়োগ ঝুঁকির শঙ্কা ট্রান্সমিশন নেটওয়ার্ক অপারেটরদের। ইতিমধ্যে বিদ্যমান একটি এনটিটিএন গাইডলাইন থাকা সত্ত্বেও নতুন একটি খসড়া ইনফ্রাস্ট্রাকচার শেয়ারিং নীতিমালা কেন প্রয়োজন হচ্ছে সেটি সঠিক বোধগম্য না। বিটিআরসি যদি প্রুডেন্টলি তার প্রত্যেকটা সেক্টরের স্বার্থগুলোকে সে দেখে সিদ্ধান্ত নেয়, তাহলে আমার কাছে মনে হয় না কোনো সমস্যার জায়গা আছে। জুলাই স্পিরিটের সাথে এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। স্টল প্যাভিলিয়ন বরাদ্দ শেষ না হলেও আয়ের লক্ষ্য ছাড়ানোর আশা ইপিবির। মেলাকে কেন্দ্র করে ইপিবির যে আয়, সে আয়টি নিঃসন্দেহে বাড়বে, 12 কোটি টাকার মতো বেশি হওয়ার সম্ভাবনা আছে। রাত নামলেই রাজধানীতে চুরি ছিনতাই আতঙ্ক। অপরাধীদের কঠোর শাস্তি সহ নিরাপত্তা জোরদারের দাবি ভুক্তভোগীদের। এবং অনিয়ম দুর্নীতিতে 385 কোটি টাকার দেনা নিয়ে ঝুঁকছে বরিশাল সিটি। প্রকল্পের অর্থ ভিন্ন খাতে ব্যবহারের অভিযোগ। স্বাগত এখন সকালে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি সুমাইয়া রাত্রি। এবার টেলিকম অপারেটরদের ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দেওয়ার সুযোগ তৈরি করতে চাইছে বিটিআরসি। যদিও খসড়া নীতিমালায় অসামঞ্জস্যতা দেখছে টেলকোরাও। আবার নেটওয়ার্ক বিস্তারের বাজার প্রতিযোগিতায় টেলিকম কোম্পানি ঢুকে পড়লে বিনিয়োগ ঝুঁকির শঙ্কা ন্যাশন ওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক কোম্পানির। আইনজ্ঞরা বলছেন অবকাঠামো ভাগাভাগির নীতিমালা আরও বিস্তর আলোচনার ভিত্তিতে করা উচিত। বিস্তারিত নাজমুস সাকিবের প্রতিবেদনে। সাধারণত ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা ন্যাশন ওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক বা এনটিটিএন এর মাধ্যমে সারা দেশে ছড়িয়ে পড়ে। তাদের থেকে সেবা নেয় দেশের 4 অপারেটরও। 2001 সালের টেলিযোগাযোগ আইনের আলোকে 2008 সালে এনটিটিএন নীতিমালা করে বিটিআরসি। কিন্তু এতে কিছুটা অসম্পূর্ণ থাকায় এই নীতিমালা সংশোধনের প্রস্তাব আসে। কিন্তু সে প্রস্তাবনা প্রায় 2 বছর ধরে ঝুলে থাকলেও নতুন করে করা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার শেয়ারিং গাইডলাইন বা অবকাঠামো ভাগাভাগির নীতিমালা। গেল 18 ডিসেম্বর এর খসড়া ওয়েবসাইটে দেয় বিটিআরসি। সেখানে মোবাইল অপারেটরদের নিজস্ব ট্রান্সমিশন নেটওয়ার্ক নির্মাণের অনুমতি দেওয়ার প্রস্তাব করা হয়। এছাড়া এর মাধ্যমে মোবাইল অপারেটরদের ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দেওয়ারও সুযোগ তৈরি হবে। এতে এই নীতিমালাকে অনুমোদন দেওয়া হলে টেলিযোগাযোগ খাতের অধিকাংশ সেবার নিয়ন্ত্রণ শুধু 3টি মোবাইল অপারেটরের কাছে চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। যদিও মুঠোফোন কোম্পানিগুলো বিষয়টিকে বাজার প্রতিযোগিতার অংশ হিসেবে দেখছে, কিন্তু এই নীতিমালায় এখনও নানা ধরনের অসামঞ্জস্যতাও দেখছেন তারা। আমরা বরঞ্চ অবজেকশন দিছি যে দিস ইজ নট গুড এনাফ। ওনারা যে র্যান শেয়ারিং এর কথা বলছেন, র্যান শেয়ারিং দিয়ে কোনো কিছু হবে না, ইটস নট গুড এনাফ। আমরা ওনাদেরকে স্পেকট্রাম শেয়ারিং এর কথা বলেছি, প্রত্যেকটা ইনফ্রাস্ট্রাকচার শেয়ারিং এর জন্য। আমার যা ইনফ্রাস্ট্রাকচার আছে আইএসপিরাও ইউজ করুক, আমিও আইএসপিদেরটা ইউজ করবো, এনটিটিএন আমারটা ইউজ করবে, এনটিটিএনটা আমি ইউজ করবো। দিস ইজ হাউ উই ক্যান অ্যাকচুয়ালি ব্রিং এফিসিয়েন্সি এবং দিস ইজ হাউ উই ক্যান রিডিউস আপনার এই বিদেশি ইম্পোর্ট। অন্যদিকে এনটিটিএন অপারেটররা বলছে দেশীয় বিনিয়োগ এতে কিছুটা হুমকির মুখে পড়তে পারে। বলেন এই অবকাঠামো বানিয়ে ব্রডব্যান্ড সেবা আইএসপির কাছে বিক্রিরও সুযোগ থাকে, তাই এখনই এই অসম্পূর্ণ নীতিমালায় পাশ করা ঠিক হবে না। এই জায়গাগুলোতে কোনো কোনো জায়গায় একটু অস্পষ্টতা আছে, আসলে এটাকে অন্য লাইসেন্সে কনফ্লিক্ট করছে কিনা, সেই জায়গাগুলো যদি একটু ক্লিয়ার করে পরিষ্কার করে স্পেলড আউট করা হয়। এবং যেহেতু অনেক লাইসেন্সে আমাদের দেশের প্রত্যেকে একটা নির্দিষ্ট ব্যান্ডে কাজ করে, সেই জায়গাগুলোতে ক্লারিটিটা থাকলে এই জায়গাগুলোতে গ্যাপটা কম, মানে কোনো পরবর্তী কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বা কনফিউশনের জায়গাগুলো তৈরি হতো না। বিটিআরসি যদি প্রুডেন্টলি তার রেগুলেটরি রোলটা প্লে করে এবং সে যদি প্রত্যেকটা সেক্টরের স্বার্থগুলোকে সে দেখে সিদ্ধান্ত নেয়, তাহলে আমার কাছে মনে হয় না কোনো সমস্যার জায়গা আছে। আইনজ্ঞরা বলছেন খসড়া ইনফ্রাস্ট্রাকচার শেয়ারিং গাইডলাইনের যে উদ্দেশ্য এবং প্রয়োজনের কথা বলা হয়েছে তা বিদ্যমান এনটিটিএন নীতিমালার হুবহু মিল আছে। এর অর্থ এনটিটিএন নীতিমালার সংশোধনই যথেষ্ট ছিল। সেটা না করে একই ধরনের নতুন একটি গাইডলাইন প্রণয়নের উদ্যোগ ভালো অর্থ বহন করে না। এনটিটিএনদের সংক্রান্ত কিন্তু একটি নীতিমালা আছে, যেটা দেখা যাচ্ছে যে দুটোর মধ্যে প্রায় সিমিলারিটি আছে অথবা কাছাকাছি ধরনের। প্রশ্ন হচ্ছে ইতিমধ্যে বিদ্যমান একটি এনটিটিএন গাইডলাইন থাকা সত্ত্বেও নতুন একটি খসড়া ইনফ্রাস্ট্রাকচার শেয়ারিং নীতিমালা কেন প্রয়োজন হচ্ছে সেটি সঠিক বোধগম্য না। বিদ্যমান যেই এনটিটিএন নীতিমালাটা আছে
সেটাতে কী ধরনের ঘাটতি ছিল এবং সেটাকে অ্যাড্রেস করে সেটাকে যদি আমরা নতুনভাবে সাজানোর চেষ্টা করতাম সেটা হয়তো অধিকতর যুক্তিযুক্ত হতে পারত। অনেকটা তড়িঘড়ি করে বিটিআরসির পক্ষ থেকে ইনফ্রাস্ট্রাকচার শেয়ারিং গাইডলাইন করা হচ্ছে এবং এটার কিছু কিছু জায়গা নিয়ে মোবাইল অপারেটরদের যেমন আপত্তি রয়েছে, এনটিটিএন যারা সেবা দিচ্ছেন তাদেরও ঘোর আপত্তি। এবং বিশ্লেষকরা বলছেন যদি উভয় পক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে একটি সহজ সমাধান করা যায় তাতে এই গাইডলাইনটি আরও বেশি নিরাপত্তা নিশ্চিত করবে। আলবুস সাকিব, এখন ঢাকা। শেষ সময়ের প্রস্তুতি চলছে 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। এখনও মেলার সব স্টল প্যাভিলিয়ন বরাদ্দ শেষ না হলেও আয়ের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা ইপিবির। প্রধান উপদেষ্টার উদ্বোধন করার পর মেলা চলবে পরবর্তী 1 মাস। মেলায় এবার 11টি ক্যাটাগরিতে স্টল প্যাভিলিয়ন থাকবে 362টি। এবার জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে ছাত্র জনতার আত্মত্যাগকে সামনে রেখে সাজানো হবে মেলা প্রাঙ্গণ। আনোয়ার হোসেনের ক্যামেরায় আরও জানাচ্ছেন মুন্নাফ রশিদ। এবারের বাণিজ্য মেলায় নেই কর্ণফুলী টানেল, মেট্রো রেল কিংবা পদ্মা সেতু। প্রধান ফটকে থাকছে না কোনো উন্নয়নের জড়বস্তু। 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রধান ফটক হবে সাধারণ অবয়বে, তাই নেই তেমন তোড়জোড়। মেলার কয়েকদিন বাকি থাকলেও প্রধান ফটক যেমন দৃশ্যমান হয়নি, তেমনি শ্রমিকদের কাজও চলছে ধিমে তালে। আমরা গেটের কাজ করতেছি, মেলার 20 তারিখে তো শুরু করছি, 30 তারিখে হ্যান্ডওভার আশা আছে, কাজ শেষ হোক। প্রতি বছর যেভাবে গেট হয় আমরা যেরকম ডিজাইন দিয়ে করি ওই রকম ডিজাইন হচ্ছে না, বাট এবার গেট হচ্ছে চেম্বারের ভিতরে। প্রতি বছর মূল ফটককে কেন্দ্র করে থাকে বাড়তি আগ্রহ, থাকে নতুন কিছু সংযোজন। তবে এবার জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্র জনতার আত্মত্যাগকে সামনে রেখে সাজানো হবে পুরো মেলা প্রাঙ্গণ। মেলা প্রাঙ্গণে শহীদদের সম্মানে এখানে থাকবে শহীদ আবু সাঈদ ও মীর মুগ্ধের নামে 2টি কর্নার। যদিও এবার বঙ্গবন্ধু নামে কোনো কর্নার থাকবে না পুরো মেলা প্রাঙ্গণে। গেল 5 আগস্ট স্বৈরাচার পতনের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এবারের মেলা হবে কিনা তা নিয়ে ছিল সংশয়। তবে সব গুঞ্জন পেছনে ফেলে মেলা প্রাঙ্গণ জুড়ে এখন প্রস্তুতির সমারোহ। রংতুলির আঁচড় আর হাতুড়ির ঠকঠক শব্দে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রধান হলরুমের প্রবেশ মুখের এই পরিচ্ছন্নতা, মেলা প্রাঙ্গণ জুড়ে স্টল প্যাভিলিয়ন তৈরির ব্যস্ততা জানিয়ে দিচ্ছে মেলা শুরু হতে দেরি নেই। তবুও নির্ধারিত সময়ের আগেই সব কাজ শেষ করতে মরিয়া এসব শ্রমিকরা। এটা তো কন্ট্রাক্টের কাজ, ঠিক মতো যদি কোম্পানি না দিতে পারে তাহলে তো ঝামেলা। এনেকে মনে করেন যে আর কোনো নির্দিষ্ট টাইম নেই, যতক্ষণ লাগে করতেই হবে। দেখো আমরা 7টা স্টলের কাজ ধরছি, তারপরে মনে করেন আরও বিভিন্ন লোক ধরতেছে, ইনশাল্লাহ কমপ্লিট হবে। হয়তো উদ্বোধন পরে কিছু কম বাকি থাকতে পারে। এই আমরা ইনশাল্লাহ 31 তারিখ মধ্যে একদম ফাইনাল ফিনিশিং করার টার্গেট নিয়ে কাজ করতেছি। মেলায় এবার 11টি ক্যাটাগরিতে দেশি বিদেশি সহ প্যাভিলিয়ন, মিনি প্যাভিলিয়ন ও স্টল থাকবে 362টি, যেখানে এক একটি প্যাভিলিয়ন পেতে 11 থেকে 22 লাখ টাকা পর্যন্ত গুনতে হয়েছে উদ্যোক্তাদের। স্টলে 2.5 লাখ থেকে 4.5 লাখ টাকার প্রিমিয়ার ও মিনি রেস্টুরেন্ট নিতে উদ্যোক্তাদের দিতে হচ্ছে 6.5 লাখ থেকে 17 লাখ টাকা পর্যন্ত। গেল 1 নভেম্বর মেলার স্টল বরাদ্দের বিজ্ঞপ্তি প্রকাশ করে ইপিবি, কিন্তু 1.5 মাসেরও বেশি সময় পার হলেও বরাদ্দের কাজ শেষ না হওয়ায় 26 ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়। তবুও একটি হলরুমের বড় অংশ জুড়ে ফাঁকা পড়ে থাকতে দেখা গেছে। তবে ইপিবি বলছে এবার মেলার আয় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। মেলার যে নিজস্ব আয়, মেলাকে কেন্দ্র করে ইপিবির যে আয়, সে আয়টি নিঃসন্দেহে বাড়বে। 12 কোটি টাকার মতো বেশি হওয়ার সম্ভাবনা আছে। আমার ধারণা যে হল এতে যারা বরাদ্দ পেয়েছেন তারাও কাজ শুরু করবেন শীঘ্রই। আমাদের দেশ থেকে বিদেশে যে সকল পণ্য, প্রধান পণ্যগুলো এক্সপোর্ট হয়, সেগুলোর জন্য একটা সোর্সিং কর্নার হবে, সেখানে সেই পণ্যগুলোকে সোর্সিং করার সুযোগ থাকবে। মেলার 29তম আসরে বিদেশিদের জন্য স্টল ও প্যাভিলিয়ন থাকবে 3 ক্যাটাগরিতে, যার বরাদ্দ মূল্য $7,000 থেকে $19,000 পর্যন্ত। এছাড়া ইউটিলিটি সার্ভিস বুথের পাশাপাশি মেলায় বিভিন্ন ব্যাংকের এটিএম বুথ থাকবে, আর অপরিবর্তিত থাকছে মেলার প্রবেশ মূল্য। মুন্নাফ রশিদ, এখন ঢাকা। রাত নামলেই রাজধানীতে চুরি ছিনতাইয়ের আতঙ্ক। শারীরিক হেনস্থা ও আঘাতের পাশাপাশি ছিনতাইকে কেন্দ্র করে প্রাণনাশের ঘটনাও রয়েছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গড়িমাসি নয়,
নিরাপত্তা জোরদার সহ অপরাধীদের কঠোর শাস্তির দাবি ভুক্তভোগীদের। আরও জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। পৌষের মাঝামাঝি ঘন কুয়াশার খেলায় যে দুর্ভেদ্য তৈরি হয়, অতি নিকট হয়ে ওঠে অস্পষ্ট, রহস্যঘেরা, কখনো বা আতঙ্কে মোড়া। সে সময়ে কিছু মানুষকে দেখা যায় জীবিকার তাগিদে রাজপথে বা ফুটপথে। রাজধানীর মধুবাগের কাজী নজরুল ইসলাম তাদেরই একজন, পেশায় অটোরিকশা চালক। গভীর রাতে হাতিরঝিলের ফুটপাত ধরে যখন হাঁটছিলেন, তখন কথার ভাঁজে বলছিলেন কিভাবে ছিনতাইকারীরা তার হাত পা বেঁধে অটোরিকশা নিয়ে যায়। সিএনজি গেট খোলার লগে লগে আমাকে থাবা দিয়ে ধরে সিএনজি ভিতরে তুলে সিএনজি টানতেছে। পরে পাশা মাসা আমার বাইরে ডোর দিয়ে শেষে যেতেছে। পরে আমার নলি চিবি ধরিয়ে পরে তুলিয়ে এরা নলি চিবি ধরিয়ে পরে আমার গায়ে তুলতেছে। পরে আমি উঠছি, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। উঠতে পরে আমাকে বেলি উঠ দিয়ে উঠে নিয়ে আবার তুলিয়ে আমার চোখ হাত বাঁধিয়ে ফেলাই এবারে আমাকে লাথি দিয়ে এরা আবার চলে গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে রাতে ছিনতাই বেড়ে যাওয়ায় জনমানুষে যেমন আতঙ্ক তৈরি হচ্ছে, তেমনি কিছুটা স্বস্তি দিচ্ছে রাতভর সেনাবাহিনীর নিয়মিত টহল ও তল্লাশি। সেনা সদস্যদের টহল চোখে পড়লেও পুলিশের তৎপরতা তেমন লক্ষ্য করা যায়নি। এমন পরিস্থিতি নিয়ে পথচারী, রিকশা কিংবা সিএনজি চালকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও রাতের জীবিকার আয়োজনে তাদের তাড়া করে বেড়ায় ছিনতাই আতঙ্ক। 2 দিন আগে এখানে আটকাইছিল, আটকে জিজ্ঞাসা করতে সাথে কি আছে কি বের কর, তো সাথে কোনো কিছু পাই নাই। পরে আবার বলতে দিক দিয়ে আর চলাফেরা করবি না। গাড়ি দিন কি মারে এটা ঝামেলা না, এর লাগে মানে মেন রোডে তাই গলির ভিতরে ঢুকি না। মেন রোডে ওই যে যাত্রীর কাছে কোনো টাকা পয়সা নিয়ে যায়, এই করে সবসময় রাত করে চলাফেরা করে। আজও পর্যন্ত আমার সামনে এ ধরনের ঘটনা ঘটেও না। রাতের নগরী দীর্ঘদিন ধরে যাদের আহার এনে দেয়, সেই মানুষগুলোর অভিযোগ আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিয়ে। বলছেন শৃঙ্খলার দায়িত্বে থাকা বাহিনীগুলোর ঢিলে ঢালা ভাব তাদের অনিরাপদ করে তুলছে। আগে পুলিশ টহল ছিল, বর্তমানে 5 তারিখের পর তা অনেক পুলিশ টহল কমে গেছে। দেশের পরিস্থিতি যেরকম চলতেছে তারা এরকম মানায় নিতেছে। আইন শৃঙ্খলা আমাদের মধ্যে কিছুই নেই। দায়িত্ব পালন করে তাদের আমাদের চিন্তাকারী ভয় আশঙ্কাটা যেটুকু আছে এটা আমাদের থাকবে না। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়িয়ে দুষ্কৃতিকারীদের কঠোর শাস্তির আওতা নিয়ে আসলেই রাতের নগরী নিরাপদ হয়ে উঠবে বলে মত জনসাধারণের। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। প্রায় 385 কোটি টাকার দেনা নিয়ে বছরের পর বছর চলছে বরিশাল সিটি কর্পোরেশনের কার্যক্রম। দুর্নীতি ও অনিয়মে দেনা বেড়েছে বলে অভিযোগ রয়েছে। কর্পোরেশনের নিজস্ব ও উন্নয়ন প্রকল্পের টাকার যথাযথ ব্যবহার না করায় এমন পরিস্থিতি, অভিযোগ প্রথম নির্বাচিত সিটি মেয়রের। এদিকে বর্তমান প্রশাসক বলছেন এ ব্যাপারে অডিট করে মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। আমিনুল ইসলামের তোলা ছবিতে আরও জানাচ্ছেন ফেরদাউস সোহাগ। 2002 সালে পৌরসভা থেকে সিটি কর্পোরেশনে উন্নীত হওয়ার পর থেকে এখন পর্যন্ত বরিশাল সিটি কর্পোরেশনের বকেয়া 385 কোটি টাকা। বিগত মেয়র আর পৌর চেয়ারম্যানদের আমলে বকেয়া পাওনা বাড়তে বাড়তে এমন অবস্থা। পাওনাদাররা টাকার জন্য তাগিদ দিলেও দেনা পরিশোধের সদুত্তর জানা নেই কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার। প্রায় 385 কোটি টাকার মতো বকেয়া রয়েছে। ঠিকাদারদের পাওনা আছে প্রায় 300 কোটি টাকার মতো। বিদ্যুৎ বিল বকেয়া আছে 64 কোটি টাকার মতো। আর যারা এই সিটি কর্পোরেশন চাকরি করছেন তারা রিটায়ারমেন্টে চলে গেছেন, তাদের গ্র্যাচুইটি এবং আদার সব কিছু মিলে যে তাদের পাওনা প্রায় 20 কোটি টাকার উপরে। সিটি কর্পোরেশনের বাজেটে আয়ের প্রধান উৎস 4টি: রাজস্ব আয়, রাজস্ব খাত ও উন্নয়ন খাতে সরকারি অনুদান এবং সরকারি ও বৈদেশিক বিভিন্ন প্রকল্প। এসব খাত থেকে প্রাপ্ত অর্থের যথাযথ ব্যবহার না হওয়ায় বকেয়া পাওনা বেড়েছে বলে মনে করেন সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র। যতটুকু টাকা আছে, যতটুকু পয়সা আছে, এটা সঠিকভাবে ব্যবহার হয় না, এটার প্রথম। আরেকটা হলো যে প্রকল্পের জন্য টাকা আনা হয় সেটাকে দেখা যায় অন্যত্র ব্যবহার করা হয়। সঠিকভাবে আমাদের এই টাকাটা ব্যবহার ঠিকমতো করতে পারে না, এখানে বুদ্ধি কৌশলের ব্যাপার আছে। নাগরিক সমাজ বলছে উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি বকেয়া পরিশোধে উদ্যোগ নিতে হবে, তবে নগরবাসীর উপর বাড়তি করের বোঝা না চাপানোর আহ্বান। উত্তরণ যদি করতে হয় তাহলে সরকারের সাথে আলাপ আলোচনার মাধ্যমে একটি পথ নির্ধারণ করা দরকার। সেক্ষেত্রে কোনো অবস্থাতেই জনগণের উপরে বাড়তি কোনো চাপ মানে আর্থিক দণ্ড বা চাপ না আসে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।
বর্তমান প্রশাসক বলছেন নানা খাতে সিটি কর্পোরেশনের উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয়। অডিটের মাধ্যমে প্রকৃত চিত্র বের করার পর মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। আমাকে আগে এটি খুঁজে বের করতে হবে যে আসলে এরকম হয়েছে কিনা, কেন হয়েছে, এবং এটা অডিটের বিষয়ও রয়েছে। আর এখানে কোনো শুভঙ্করের ফাঁকি আছে কিনা বা কোনো অনিয়ম হয়েছে কিনা, এগুলো অডিট করলে একটা রিফ্লেকশন পাওয়া যাবে। সিটি কর্পোরেশনে উন্নীত হওয়ার পর আওয়ামী লীগ, বিএনপি থেকে নির্বাচিত হয়ে মেয়রের দায়িত্ব পালন করেছেন 5 জন। নির্বাচিত হবার পর বিগত আমলের ঋণের তথ্য প্রকাশিত হলেও কোনো সুরাহা হয়নি। নানা সমস্যায় জর্জরিত এই বরিশাল সিটি কর্পোরেশন। নগরবাসীর অভিযোগ তারা পাচ্ছেন না যথাযথ সেবা। এর মধ্যে আবার ভর করেছে বকেয়ার বোঝা। এখন এই মুহূর্তে নেই রাজনৈতিক দলের নির্বাচিত কোনো মেয়র। তাই এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার এখনই সময় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফিরদাউস সোহাগ, এখন, বরিশাল। অবশেষে দাবি পূরণের আশ্বাসে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য নৌযান ধর্মঘট প্রত্যাহার করেছেন শ্রমিকরা। সকাল থেকে পণ্য ও যাত্রীবাহী নৌ চলাচল স্বাভাবিক হওয়ার আশা ব্যবসায়ীদের। নৌপথে নিরাপত্তা নিশ্চিত করা সহ চাঁদপুরে জাহাজে 7 নাবিক হত্যার বিচার সহ 4 দাবিতে চলা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয় শনিবার রাত 9:30টায়। গেল 2 দিনের ধর্মঘটে সারা দেশে নৌপথ বন্ধ থাকায় পণ্য পরিবহন, খালাস সহ নৌ বাণিজ্যে স্থবিরতা তৈরি হয়, যার প্রভাবে উত্তরাঞ্চলের 16 জেলায় জ্বালানি তেল, সার সহ বিভিন্ন পণ্য সরবরাহে সংকট দেখা দেয়। নরসিংদীর পলাশে পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র ছাড়াই চলছে ব্যাটারি তৈরির কারখানা। কারখানা থেকে নির্গত সালফিউরিক অ্যাসিড ও সীসা স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছে অন্তত 4 গ্রামের মানুষকে। রাকিবুল ইসলামের প্রতিবেদন, ছবি তুলেছেন কাউসার আহমেদ। নরসিংদীর পলাশ উপজেলার ফুলবাড়িয়া গ্রামের ফসলি জমির চিত্র এটি। জিন-1 স্টোরেজ লিমিটেড ব্যাটারি কারখানার সীসা ও অ্যাসিড মেশানো পানি ফেলা হচ্ছে জমিতেই। এতে পড়ে অনেকটা কালচে রং ধারণ করেছে মাটি, হারিয়েছে উর্বরতা। একই অবস্থা চরসিন্দুর ইউনিয়নের কয়েকটি গ্রামের। স্থানীয়দের অভিযোগ, নিয়ম না মেনে ব্যাটারি তৈরি ও ফসলি জমিতে কারখানার বর্জ্য ফেলায় ব্যাহত হচ্ছে ফসল উৎপাদন। চর্মরোগ সহ নানা স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা। হুমকির মুখে গবাদি পশুপালন। জমিগুলো লাগাইলে নষ্ট হয়ে যায়, এগুলো নিয়ে কোনো ফসল হইতেছে না। ব্যাটারি পানি মাছ নষ্ট হইতেছে, তারপরে পানি খেয়ে আঙ্গ অসুখ বিসুখ হইতেছে। পুরো পাথরের মতো শক্ত হয়ে গেছে। পানি থাকা সত্ত্বেও পাড়া দিলে ওইখানে নিচে 1 ইঞ্চিও ডাবে না। গ্রামবাসী বন্ধ করে, আবার ওরা কিভাবে চালু করে এটা তো আমরা জানি না। আমাদের একটাই দাবি, এটা উচ্ছেদ এখানে। 2019 সালের দিকে হওয়া এই কারখানায় তৈরি হচ্ছে 7টি ব্র্যান্ডের ব্যাটারি। নির্মাণের 5 বছরেও এই প্রতিষ্ঠানের নেই কোনো অনুমোদন। অভিযোগের বিষয়ে জানতে প্রতিষ্ঠানে গেলে বাধার সম্মুখীন হতে হয় টিম এখনকে। পরে কারখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে স্বীকার করে কাগজপত্রের ঘাটতির কথা। ফোনে প্রতিষ্ঠানের আরেক কর্মকর্তার সাথে কথা হলে পরিচয় লুকিয়ে চেষ্টা করেন সবকিছু ম্যানেজের। আমি ঢাকা ছিলাম, তো ভাবলাম যে হয়তো ঢাকা থাকলে বসে কথা বলতে পারলে ভালো লাগতো আর কি। চাটাকে সকল ব্যারিয়ার্স মেনেই আমরা কাজ করতে চাচ্ছি। এক্ষেত্রে আমরা যেহেতু সহ অবস্থানে থাকতে পারি, হ্যাঁ, সেক্ষেত্রে কি করণীয় আপনি আমাকে বলেন, আমি চেষ্টা করবো। পরিবেশ অধিদপ্তর বলছে, নানা অনিয়মের অভিযোগে কারখানায় সেবা সংযোগ বন্ধ করতে চিঠি দেয় পরিবেশ মন্ত্রণালয়। তবে নভেম্বরে হাইকোর্টে রিট করে তা ঠেকিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। রিট পিটিশনের প্রেক্ষিতে হাইকোর্ট একটা 6 মাসে তাদেরকে সময় দিয়েছে যে পরিবেশগত যত ছাড়পত্র তা গ্রহণ করতে হবে এই 6 মাসের মধ্যে। অন্যথায় সেটা যদি করতে ব্যর্থ হয় তাহলে সম্ভবত সেই ক্ষেত্রে এটা বন্ধ বা এইভাবে কার্যক্রম চালাতে পারবে না মর্মে সেটা ডিক্লারেশন আসবে। কারখানা বন্ধ করার জন্য, কারখানার যে ক্ষতি করেছে ওই এলাকার মানুষের সেই ক্ষতিপূরণ আদায় করার জন্য আমি সুপারিশ করেছি। তৎপ্রেক্ষিতে অ্যাকশনও নেওয়া হয়েছে, কিন্তু আমরা হাইকোর্টের রিটের আদেশ থাকার কারণে এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে আপিল থাকার কারণে এখন বর্তমানে আর কোনো কার্যক্রম নিতে পারছি না। এ অবস্থায় জীববৈচিত্র্য রক্ষায় শিগগিরই ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের। আর হাইকোর্টের রায়ের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা বলছে প্রশাসন। রাকিবুল ইসলাম, এখন, নরসিংদী।
নানা সংকটে মুখ থুবড়ে পড়েছে ঝালকাঠি বিসিক শিল্পনগরী। ৭৯টি প্লটের মধ্যে ২১টি প্রতিষ্ঠানের বিপরীতে বরাদ্দ দেওয়া হয়েছে ৬৫টি প্লট। এর মধ্যে মাত্র ৭টি প্রতিষ্ঠান উৎপাদন শুরু করেছে। পর্যাপ্ত সুযোগ সুবিধা না পাওয়ায় শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে আগ্রহী হচ্ছে না বাকি উদ্যোক্তারা। বিস্তারিত আল আমিন তালুকদারের প্রতিবেদনে। ঝালকাঠি বিসিক শিল্পনগরীর উদ্বোধন হয় ২০১৯ সালে। উদ্বোধনের পর ৫ বছর কেটে গেলেও তেমনভাবে গতি নেই কার্যক্রমে। শিল্পনগরীটির মোট ৭৯টি প্লটের মধ্যে বরাদ্দ দেওয়া হয় ৭৩টি প্লট। তার মধ্যে বরাদ্দ পাওয়া ৮টি প্রতিষ্ঠান প্লট নিতে অপারগতা প্রকাশ করায় তা বাতিল করে কর্তৃপক্ষ। সব মিলিয়ে ৬৫টি প্লট পায় মোট ২১টি প্রতিষ্ঠান। এর মধ্যে ফরচুন নামে একটি প্রতিষ্ঠানকেই দেয়া হয় ২৫টি প্লট। তারা এখনও কোনো স্থাপনা নির্মাণের কাজই শুরু করতে পারেনি। বর্তমানে উৎপাদনে যেতে সক্ষম হয়েছে মাত্র ৬০টি প্রতিষ্ঠান। অধিকাংশ প্লটই এখনও ফাঁকা পড়ে রয়েছে। পদ্মা সেতু চালুর পর বিসিক শিল্পনগরী যেমনভাবে জমে উঠবে বলে ধারণা ছিল তা এখনও বাস্তবায়ন হয়নি। তবে সুদমুক্ত ঋণ ও পর্যাপ্ত সুযোগ সুবিধার ব্যবস্থা করলে এ শিল্পনগরী জমে উঠবে বলে দাবি উদ্যোক্তাদের। সুদমুক্ত কোনো ব্যাংকও নাই যেখান থেকে ভালো ব্যবসায়ীরা টাকা নিয়ে কাজ করতে পারবে। কারখানার কার্যক্রম সবকিছু অব্যাহত থাকলেও দেখা যাচ্ছে যে বিসিকের যে ধরনের সুযোগ সুবিধাগুলো পাওয়ার কথা ছিল সম্পূর্ণ সুযোগ সুবিধা এখন পর্যন্ত আমরা পাচ্ছি না। আমরা যারা ক্ষুদ্র শিল্প আছি এদের সরকার যদি সহযোগিতার হাত না বাড়ায় তো আমরা প্রতিষ্ঠান টিকাই রাখা বা চালমান রাখা খুবই কষ্টসাধ্য। বিসিক কর্তৃপক্ষ বলছে উদ্যোক্তারা বিচার বিশ্লেষণ না করে প্লট নেয় এমনটি হয়েছে। তবে শীঘ্রই বেশ কয়েকটি শিল্প প্রতিষ্ঠানের কাজ শুরু হবে। উদ্যোক্তারা তাদের বিজনেসের অ্যানালাইসিসটা না করে অনেকে প্লট নিয়েছেন, যেটা একটা সমস্যার কারণ। তারা আসলে ফিগার আউট করতে পারছেন না যে এই কোন ব্যবসাটা প্রফিটেবল হবে, কোন ব্যবসাটা করলে তার লেবার কস্ট, তার সকল পরিচালন ব্যয় এই সকল দেওয়ার পরে তাদের প্রফিটের মুখ দেখতে পারবে। এইটা অনেকে পারতেছে না। তাদেরকে আমরা টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছি, তাদের সঙ্গে কাউন্সেলিং হচ্ছে। বিসিকে ব্যবসা বান্ধব নগরী হিসেবে গড়ে তোলা গেলে বেকারত্ব কমবে, পাশাপাশি প্রসারিত হবে জেলার বাণিজ্য। আল আমিন তালুকদার, এখন ঝালকাঠি। সপ্তাহের ব্যবধানে কমেছে সবজির দাম। একই সাথে আকার ও প্রজাতি ভেদে কেজিতে ৫০ থেকে ১০০ টাকা কমেছে সব ধরনের মাছের দাম। এ নিয়ে আরও জানাতে সিলেট থেকে যুক্ত হয়েছেন সন্দীপন শুভ ও শেরপুরে আছেন জাহিদুল খান সৌরভ। প্রথমে চলে যেতে চাই শুভর কাছে। শুভ, আপনার কাছে জানতে চাই এই যে সবজির দাম কমেছে এর কারণ কি, এবং একই সাথে জানাবেন আগামীতে সবজির দাম আরও কমার সম্ভাবনা রয়েছে কিনা। রাত্রি প্রথমেই শুভ সকাল। আমি রয়েছি সিলেটের ঐতিহ্যবাহী সুফানিঘাটের যে কাঁচা বাজার অর্থাৎ সবজির বাজারে। এখানে বিপুল সমাহার হয়েছে নানা প্রকারের সবজির। শীতের মৌসুম পুরোপুরি চলছে এখন, এবং শীতের মৌসুমটি আসার পর থেকেই সবজির দাম কিন্তু অনেকটাই কমেছিল, এবং আশাব্যঞ্জক কথা হচ্ছে, স্বস্তির খবর হচ্ছে কিন্তু সবজির দাম আরও অনেক বেশি কমে গেছে এই মুহূর্তে। আমি যদি আজকের বাজার দর আপনাকে জানাই, সেক্ষেত্রে কিন্তু ফুলকপি যেটি গত সপ্তাহ আমরা দেখেছি যে ৫৫ থেকে ৬০ টাকা খুচরা বিক্রি হয়েছে, আজকে সেটি ৪০ থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। তার পাশাপাশি বাঁধাকপিও কিন্তু একই রকম দামে বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকা, যেটি ১৫ টাকা বেশি ছিল গত সপ্তাহে। টমেটোর দামও কিন্তু ৪০ টাকায় বিক্রি হচ্ছে, যেটি ৬০ টাকা ছিল। সবচেয়ে বেশি আমরা দেখেছি যে শালগমের দাম গত সপ্তাহে ৭০ টাকা দেখেছি, কিন্তু আজকে কিন্তু ৩০ টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে মূলাও আমরা কিন্তু মাত্র ২৫ টাকায় বিক্রি হচ্ছে, এবং কাঁচামরিচের ঝাঁজ কিন্তু অনেকটাই নেমে এসেছে। কাঁচামরিচ কিন্তু মাত্র ৫০ টাকায় বিক্রি হচ্ছে। এর পাশাপাশি আমরা যদি আপনার শাকের কথা বলি, শাক কিন্তু আপনার প্রত্যেকটি, যেমন লাল শাক, তারপর আপনার এখানে ডাঁটা শাক সহ পাট শাক, সব কিছুই কিন্তু ১০ থেকে ২০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। এবং এটির কারণ এটির মূল কারণ হচ্ছে সবজির বাজারের যে আমাদের বিশেষ করে সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় প্রত্যন্ত অঞ্চলে কিন্তু এখন সবজির উৎপাদন বেড়ে গেছে। মৌসুমি সবজির চাষ বেড়েছে, শীতকালীন সবজির চাষ বেড়ে যাওয়ায়, আমদানি বেড়ে যাওয়ায় কিন্তু এখানে সরবরাহ হচ্ছে, এবং সরবরাহটি বেড়ে যাওয়ায় কিন্তু বিশেষ
বিশেষ করে দাম কমেছে এবং দাম কমার কারণে স্বস্তি এসেছে বাজারে, সবজির বাজারে। বিশেষ করে আমরা দেখেছি বিভিন্ন ধরনের মৌসুমি সবজির বিপুল সমারোহ কিন্তু এখানে দেখা যাচ্ছে সকাল থেকেই, এবং বেশ উৎসবের মেজাজে ক্রেতা বিক্রেতারা কিন্তু তারা বাজার করছেন এবং বেশ স্বস্তির মধ্য দিয়ে যাচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা যদি বলি শাকের কথা, শাকও কিন্তু নানা ধরনের শাক পাওয়া যাচ্ছে, শীতকালীন শাক, এবং বিশেষ করে ডাঁটা শাক, পুঁই শাক, নানা ধরনের শাক সবজি পাওয়া যাচ্ছে, যেটি আসলে কি বলবো না, যত শীত কমছে, আপনি যেমনটি বলছিলেন যে শীতকালীন সবজির কথা, যত শীত আরও বাড়ছে ততই কিন্তু দাম কমছে, এবং এটি আগামী 1 মাস থাকবে বলে মনে করছেন এখানকার বিক্রেতারা। এই ছিল সিলেটের সুবহানীঘাট থেকে আমার কাছে সর্বশেষ। এবার যেতে চাই শেরপুরের সৌরভের কাছে। সৌরভ, এতক্ষণ আমরা সিলেটের সবজি বাজারের খবরের কথা জানছিলাম, এবার আপনার কাছে জানতে চাই মাছ বাজারের খবর। মাছের সরবরাহ কেমন দেখছেন? রাত্রি আমি যদি একটু জানি, সকাল থেকে আমি দেখছিলাম যে শেরপুরে এই তীব্র শীত অপেক্ষা করে কিন্তু জেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে যারা মাছ বিক্রেতা রয়েছেন, ক্রেতা রয়েছেন, তারাও কিন্তু এই নবীনগর যে হাজির বাজার রয়েছে সেখানে কিন্তু এসে উপস্থিত হয়েছে। তো আমি দেখেছি যে গত সপ্তাহের তুলনায় কিন্তু এই সপ্তাহে মাছের বাজার অনেকটাই কমেছে। তো রাত্রে আমি যদি জানাই যে মাছের দরদামটা আজকের বাজারে কেমন রয়েছে, তাহলে যদি শুরুতেই বলি যে দেশীয় সকল প্রজাতির মাছ কিন্তু আমরা দেখেছি কেজিতে 50 টাকা কমে 450 টাকা থেকে কিন্তু আজকের বাজারে 400 টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়াও আমরা দেখেছি যে চাষের যে সকল মাছ রয়েছে, পুকুরে যে সকল মাছ চাষ হয়, যেমন কার্প জাতীয় যে মাছগুলি, সিলভার কার্প, গ্রাস কার্প, তারপর হচ্ছে মৃগেল, রুই, কাতল সহ অন্যান্য যে চাষের মাছ রয়েছে, সেগুলোতেও আমরা দেখেছি যে কেজিতে 30 টাকা কমে 250 টাকা থেকে 220 টাকা কেজিতে আজকের বাজারে বিক্রি হচ্ছে। পাশাপাশি আমরা দেখেছি যে সকল মাছ নিম্নআয়ের মানুষেরা বেশি ক্রয় করে, সেটি হচ্ছে পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ আমরা দেখেছি গত সপ্তাহে বিক্রি হচ্ছিল 160 টাকা কেজি ধরে, আজকের বাজারে কিন্তু সেটি 20 টাকা কমে 140 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। আমরা দেখেছি যে চিংড়িতেও কেজিতে মান ভেদে 100 টাকা থেকে 150 টাকা কমেছে। গত সপ্তাহে আমরা দেখেছিলাম যে চিংড়ি 1000 থেকে 1050 টাকা বিক্রি হচ্ছে, সেটি কিন্তু আজকের বাজারে 900 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পাশাপাশি ইলিশের বাজারে আমরা দেখেছি যে ইলিশ মান ভেদে এখানে আজকের বাজারে শেরপুরে 1200 থেকে 1500 টাকা বড় সাইজের ইলিশ বিক্রি হচ্ছিল, সেটিতেও কিন্তু 100 টাকা কেজি ধরে কমে 1000 থেকে 1400 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। সবচেয়ে বেশি যে বিষয়টা আমি খেয়াল করি সেটি হচ্ছে শিঙের বাজার। শিঙেও আমরা দেখেছি যে 280 টাকা থেকে 20 টাকা কমে 260 টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়াও অন্যান্য সকল মাছই আমরা দেখেছি কমেছে। তো এই বিষয়ে বিক্রেতারা বলছেন যে শীতকাল, পানি কমে যাচ্ছে খাল বিলে, এই কারণে মূলত মাছের আহরণ বেশি হচ্ছে, বাজার সরবরাহ বৃদ্ধি পাচ্ছে। আর ক্রেতারা সন্তুষ্ট প্রকাশ করে বলছে তাদের এই মাছের দামের ধারা যেন অব্যাহত থাকে, কমে। তো রাত্রে এই ছিল শেরপুরে মাছের বাজারে সর্বোচ্চ তথ্য আমার কাছে। শেরপুর এবং সিলেটের বাজার পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। শেরপুরের সমতল অঞ্চলে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে শুরু হয়েছে কফি চাষ। সাথী ফসল হিসেবে কফি চাষে মিলছে ভালো ফল। কৃষি বিভাগ জানিয়েছে চাষের পরিধি বাড়লে বিপণন সহ প্রয়োজনীয় সব সহযোগিতা দেয়া হবে। জাহিদুল খান সৌরভের প্রতিবেদন। 2021 সালে বান্দরবানে চাকরির সুবাদে কফি চাষের অভিজ্ঞতা নেয়া কৃষিবিদ সাজ্জাদ হোসেন তুলিপ শেরপুরের নালিতাবাড়িতে 250টি কফির চারা নিয়ে পরীক্ষামূলক চাষ শুরু করেন। সফলতা দেখে 2022 সালে রোপণ করেন 1000 কফি চারা। এখন তার 3 বিঘা জমিতে রয়েছে 800টি কফি গাছ। 600 থেকে 700 বড় গাছ আছে যেগুলো ফল দিচ্ছে, যে ফলগুলো আমরা নিয়মিত সংগ্রহ করে অলরেডি আমি বাণিজ্যিকীকরণের মাধ্যমে বাজারজাত করতেছি। পাশাপাশি আমার এই খামারে এখন পর্যন্ত প্রায় নিয়ার অ্যাবাউট 20,000-এর মতো চারা আছে। 50,000-এর মতো চারা আমি কৃষক পর্যায়ে বিনামূল্যে দিয়েছি। কফি চারা রোপণের 2 বছর পর ফল দিতে শুরু করে এবং এটি টিকে থাকে 30 বছর পর্যন্ত। ডিসেম্বর থেকে জানুয়ারিতে চেরি ফল সংগ্রহের পর পাল্পিং, রোদে শুকিয়ে পার্চমেন্ট করে বাদামের মতো অংশ বের করে এবং রোস্টিংয়ের মাধ্যমে তৈরি হয় রোস্টেড কফি বিন। একটি পরিপক্ক গাছ থেকে বছরে 5 থেকে 6 কেজি চেরি ফল পাওয়া যায়, যা থেকে 1 কেজি রোস্টেড বিন তৈরি হয়, যার বাজার মূল্য প্রায় 2000 টাকা। বাড়ির প্রতি জমি বা ছায়াযুক্ত স্থানে কফি গাছ রোপণ করা যায়। অনেক সুন্দর চারা এখানে আছে, আমি চিন্তা করতেছি, নিয়ত করছি এখান থেকে 200 থেকে 300 চারা এখান থেকে নিয়ে যাবো। এটা দেখে আমার আগ্রহ জাগছে, 300-400 কফি নিয়ে লাগাবো। 400-500 চারা নিয়ে আমি প্রাথমিকভাবে করবো, যদি আরো লাভ বেশি হয় তাহলে আরো ক্রমান্বয়ে বেশি করব। বাংলাদেশে বছরে প্রায় 2000 কোটি টাকার কফি আমদানি করা হয়। বাণিজ্যিকভাবে কফি চাষ সফল হলে আমদানি নির্ভরতা কমিয়ে দেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখতে পারবে এই ফসল।
এই কফি চারাগুলা এই দেশে আমরা ভালোভাবে যত্ন করে লাগাইতে পারি, আমরা অনেক কিছু আমরা আর্ন করতে পারবো এবং যে কফিগুলো আমরা দেশের বাইরে থেকে নিয়ে আসি হয়তো বৈদেশিক মুদ্রা আমরা সাশ্রয় করতে পারবো। শেরপুরের শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ি উপজেলার পাহাড়ি এলাকার সমতল ভূমিতেও কফি চাষে ব্যাপক সম্ভাবনা দেখা যাচ্ছে। কফি চাষে আগ্রহী কৃষকদের পরামর্শ ও সহযোগিতার আশ্বাস জেলা কৃষি বিভাগের এই কর্মকর্তার। কফি চাষের উপযোগী মাটি আছে এবং এখানকার জলবায়ু আছে, সেই হিসাবে আমরা কাজু বাদাম এবং কফি গবেষণা উন্নয়ন সম্প্রসারণ কর্মসূচির মাধ্যমে আমরা কৃষকদেরকে প্রশিক্ষণ প্রদান করতেছি। পাশাপাশি আমাদের কিছু ব্যক্তিগত কৃষি উদ্যোক্তা এখানে তৈরি হয়েছে। সমতলের কফি চাষে শেরপুর এখন দেখছে নতুন সম্ভাবনার স্বপ্ন। কফি চাষ বাড়াতে প্রয়োজন সচেতনতা, প্রযুক্তি এবং বাজারজাতকরণের সঠিক উদ্যোগ। জাহিদুল খান সৌরভ, এখন শেরপুর। মৌসুম ছাড়াই ড্রাগন চাষে রীতিমতো সাড়া ফেলেছে যশোরের চাষিরা। কৃত্রিম আলোয় শীতকালেও করেছেন ড্রাগন চাষ, ফলে শীতেও দেখা মিলবে সুস্বাদু এই ফলের। কৃষি কর্মকর্তারা বলছেন এই জেলা থেকে বছরে 114 কোটি টাকার ড্রাগন বিক্রি করা হয়। বিস্তারিত রিপন হোসেনের প্রতিবেদনে, আর ছবি তুলেছেন এনামুল হক। সন্ধ্যা নামতেই দূর থেকে মনে হবে মাঠ জুড়ে মিটিমিটি জ্বলছে জোনাকি। কাছে গিয়ে দেখা যায় সারি সারি লাইট, আর নিচে সবুজ ড্রাগন গাছ ও সাদা ফুলের হাতছানি, যেন আঁধার রাতে আলো আর সবুজ সাদার মিলন মেলা। শীতের সন্ধ্যায় ড্রাগন খেতে জ্বলছে 3 শতাধিক বাতি। এসব বৈদ্যুতিক বাতির আলোক রশ্মিতে ড্রাগনের ফুল ফোটানোর স্বপ্ন দেখছেন আব্দুল্লাহ আল মামুন। যশোরের চৌগাছার গোয়াতলি গ্রামের এই ড্রাগন চাষি জানান, ইউটিউব দেখে নিজের 1 বিঘা জমিতে কৃত্রিম আলোয় ড্রাগনের চাষ শুরু করেছেন তিনি। ক্ষেত পরিচর্যা, লাইটিং সহ এই মৌসুমে খরচ হয়েছে 2 লাখ টাকা, যেখান থেকে 9 লাখ টাকার ফল বিক্রির আশা ব্যবসায়ীর। ইউটিউবের মাধ্যমে দেখলাম যে চীনের ওয়াংডুং প্রদেশে ওরা অফ সিজনে ফল আনছে। তখন দেখলাম যে আমার 6 মাস পরে থাকে, আমার খরচ তো হয়েই যাচ্ছে। সেই খরচটা যেন হয়ে যাচ্ছে, তাহলে আমি লাইট লাগালে আমার ফুল ফল আসবে, সেই এসে আমি লাইটটা লাগালাম। কৃষি বিভাগ বলছে শীত মৌসুমে দিনের আলো ও তাপ কম থাকায় ড্রাগনের ফুল ফোটা বাধাগ্রস্ত হয়। তাই কৃত্রিমভাবে দিনের আলো বাড়াতে সন্ধ্যার পর এবং ভোর রাতে গাছে 3 থেকে 5 ঘন্টা আলো ও তাপ দিয়ে ড্রাগন চাষ একটি জনপ্রিয় পদ্ধতি। এই পদ্ধতি অনুসরণ করে চাষে উদ্বুদ্ধ হচ্ছেন অনেকেই। দিনটা 14 ঘন্টা নিয়ে যাচ্ছি, আর রাতটা 10 ঘন্টা নিয়ে গড়ে অক্সিজেন খাতি পাচ্ছে। চাষে ভালো আছে ড্রাগন, আমরা করব ইনশাল্লাহ, যদি আরো ভালো হয়। আমার 1 বিঘে মতো ক্ষেত আছে, তা আমি এটা লাগাতে চাইলাম। আমরা আশাবাদী যে আর্টিফিশিয়াল লাইটের কারণে ফলন বাড়বে, মার্কেটে ব্যাপক আকারে পাবো। এ থেকে যে পরিমাণ ড্রাগন হয়, প্রায় 113 কোটি টাকার অ্যাভারেজ আমাদের এই ফসল থেকেই কিন্তু আমাদের অর্থনীতি যুক্ত হচ্ছে। ড্রাগন ক্ষেতের রাতের সৌন্দর্য দেখতেও আসছেন অনেকে, যা বাড়তি পাওয়া স্থানীয় দর্শনার্থীদের কাছে। রাত্রে আপনার এই জায়গায় লাইটিং এর যে আলোটা, এটাই বেশি ভালো লাগছে আর কি। বাগানটা ঘুরতে আসলাম, দূর থেকে খুব সুন্দর লাগছিল, এসে দেখি যে অবাক করা কাণ্ড। আসলে ভালো একটা পদ্ধতি করছে যে শীতের সিজনে আমরা ড্রাগন ফলটা খেতে পারবো। জেলায় এবছর 470 হেক্টর জমিতে ড্রাগন চাষ হয়েছে, যা থেকে প্রায় 11,500 টন ড্রাগন ফল উৎপাদনের আশা করা হচ্ছে, যার মূল্য প্রায় 113 কোটি টাকা। এখন যশোর। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। নতুন করে যুদ্ধ পরিস্থিতিতে পাকিস্তান ও আফগানিস্তান। সম্প্রতি সীমান্তে দুদেশের পাল্টাপাল্টি সংঘর্ষে হতাহত হয়েছে বহু মানুষ। 20 বছরে ঘনিষ্ঠ মিত্রদের মধ্যে হুট করেই দেখা দিয়েছে টানাপোড়েন। 2021 সালে তালেবানদের ক্ষমতা গ্রহণকে পাকিস্তান স্বাগত জানালেও এখন তাদের সম্পর্কে ফাটল দেখা দিয়েছে। বিস্তারিত জানাচ্ছেন তানফির জনি। আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে ডুরাল্ড লাইন আন্তর্জাতিক সীমানা হিসেবে স্বীকৃত হয়ে আসছে 1947 সাল থেকে। তবে পাকিস্তান প্রতিষ্ঠার পর আফগান সরকার এটিকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। এই সীমানা দুই পাশের পশতুনদের বিভক্ত করে রেখেছে, যা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের ক্ষোভ জমেছে দীর্ঘকাল ধরে। 2 দশক লড়াই সংগ্রামের পর 2021 সালে আফগানিস্তানের ক্ষমতায় বসে তালেবান গোষ্ঠী। যুক্তরাষ্ট্রের আগ্রাসনের সময় তালেবান নেতা ও যোদ্ধারা
প্রতিবেশী দেশ পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে আশ্রয় নিয়েছিল। তালেবানের বেশ কয়েকজন শীর্ষ নেতা পড়াশোনা করেছেন পাকিস্তানে, যা তাদের সংগঠিত ও টিকে থাকতে সহায়তা করেছে। তালেবানের ক্ষমতা গ্রহণকে এই অঞ্চলের বিজয় হিসেবে বর্ণনা করেছিল পাকিস্তান। তালেবানকে মিত্র হিসেবে স্বাগত জানালেও তাদের কাছ থেকে প্রত্যাশা অনুযায়ী কিছুই পায়নি পাকিস্তান। অন্যদিকে তালেবান সরকারও পাকিস্তানের উপর নির্ভরতা কমানোর প্রচেষ্টা চালাচ্ছে। 2022 সাল থেকে পাকিস্তানি নিরাপত্তা ও পুলিশ বাহিনীর উপর জঙ্গি হামলার ঘটনা বেড়েছে উল্লেখযোগ্য হারে, বিশেষ করে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে। অধিকাংশ হামলার দায় স্বীকার করে তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপি। তালেবান ও টিটিপির মধ্যে সখ্যতা বহু বছর ধরে। টিটিপির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানালেও তালেবান সরকার তা কানে তুলেনি। তাদের বক্তব্য এটি পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা। এমনিতেই অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতায় চাপে আছে পাকিস্তান সরকার। চলতি সপ্তাহে পাকিস্তানি বিমান হামলার জবাবে পাল্টা হামলা চালায় তালেবান। এতে হতাহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। পাকিস্তান বলছে জঙ্গি আস্তানা লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে। স্থানীয়দের দাবি, নিহতদের মধ্যে টিটিপির কোনো সদস্য ছিল না। چې ویني یقیني د زړه دردون کې دي زړه بوجنون کې غاوه ته وکه شراب ته وڅ ولا کنه غاو په مخ بمبار وکه کنه جټ بمبار وکه دبه مې ورې وې ما وندیار وا مرمه وا دبه مې خواندې وې و سپچ کلا جټ بمبار وکه د مذکر کې شهیدان شول। বিশ্লেষকদের মতে আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের সামরিক পদক্ষেপ আফগান জনগণের মধ্যে পাকিস্তান বিরোধী মনোভাব জাগিয়ে তুলবে। এদিকে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, টিটিপির বিরুদ্ধে আফগানিস্তান ব্যবস্থা না নিলে তাদের অভিযানও থামবে না। ফাউন্টেন অফ পটেনশিয়াল ফর ইনোভেশন। তানভীর জানি, এখন বিশ্ব। ভারতীয়দের পেছনে ফেলে কাতারের রাজধানী দোহার এশিয়ান টাউনে এগিয়ে যাচ্ছে বাংলাদেশিদের রেস্টুরেন্ট ব্যবসা। সৃষ্টি হচ্ছে নতুন নতুন কর্মসংস্থান। এতে দেশটি থেকে রেমিটেন্স প্রবাহ বাড়ার সম্ভাবনা বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কাতার থেকে আনোয়ার হোসেন মামুনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। কাতারের রাজধানী দোহার অন্যতম জনবহুল এলাকা এশিয়ান টাউন। একটা সময় ভারতীয়দের দখলে ছিল সেখানকার রেস্টুরেন্ট ব্যবসা। অঞ্চলটিতে দিন দিন প্রবাসী বাংলাদেশিদের বসবাস বাড়তে থাকায় ভারতীয় রেস্টুরেন্ট ব্যবসায়ীদের পেছনে ফেলে এগিয়ে যাচ্ছেন অনেক বাংলাদেশি উদ্যোক্তা। এশিয়ান টাউন ও প্লাজা মহল মিলিয়ে 30টির বেশি রেস্টুরেন্টের প্রায় সবগুলোই বাংলাদেশি মালিকানাধীন, যেখানে কর্মসংস্থান হয়েছে অনেক প্রবাসীর। এককালে এই রেস্টুরেন্ট ব্যবসায়ীটা ভারতীয়দের দখলে ছিল, এখন মাশাআল্লাহ এই রেস্টুরেন্টে আমাদের বাংলাদেশিদের আধিপত্য। বিশেষ করে এশিয়ান টাউনে যতগুলি দোকান আছে এই দোকানের মধ্যে বাংলাদেশিদের আধিপত্য বিরাজ করছে। কাতার কমিটির যে কোনো কেউ আসলে আমি যতটুকু সম্ভব আমি সাথ দিয়ে সুযোগ সুবিধা দিব ইনশাআল্লাহ। বাংলাদেশি রকমারি খাবারের মজাদার স্বাদ নিতে এসব রেস্টুরেন্টে ভিড় করেন ভোজন রসিকরা। এছাড়া বিদেশে বসে দেশি কাচ্চি, বিরিয়ানি সহ সব রকম খাবার খেতে যান প্রবাসীরাও। এখানে খানা অনেক উন্নত মানের এবং খানা অনেক সুস্বাদু। এখানে সব ধরনের খানা পাওয়া যায়। সব জায়গা থেকে সব ধরনের মানুষ আছে বাঙালি রেস্টুরেন্টে খানার জন্য। দেশটিতে 4 লাখের বেশি প্রবাসীর মধ্যে শুধু রেস্টুরেন্ট খাতে কর্মরত 10,000-এর বেশি বাংলাদেশি, যারা বড় ভূমিকা রাখছেন রেমিটেন্স প্রবাহে। এখন কাতার। এবারে খেলার খবর। গেল 5 আগস্ট কর্তৃত্ববাদী হাসিনা সরকারের পতনের পর ক্রীড়াঙ্গনেও লেগেছে পরিবর্তনের ছোঁয়া। নতুন কমিটি এসেছে বাস্কেটবল ফেডারেশনে, তবে পুরনো কমিটি দিয়েই মাঠে একের পর এক টুর্নামেন্ট রেখেছে হ্যান্ডবল ফেডারেশন। কেমন গেল দুই ফেডারেশনে 2024 সাল, তা জানাচ্ছেন ওয়াসিল হক পান্থ। 2024 বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য ঐতিহাসিক এক বছর। পুরো দেশ যেখানে বদলে গেছে আমূলে, সেখানে ক্রীড়াঙ্গনে এর প্রভাব পড়বে সেটাই তো স্বাভাবিক, হয়েছেও তাই। ঝিমিয়ে পড়া বাস্কেটবল নতুন কমিটির ছোঁয়ায় ফিরেছে কোর্টে। নতুন কমিটি দায়িত্ব গ্রহণের মাস না পেরোতেই আয়োজন করেছে বিজয় দিবস বাস্কেটবল টুর্নামেন্ট। টুর্নামেন্ট অর্গানাইজেশনটা না, তার থেকেও বড় ছিল যে মেয়েদেরকে ইনক্লুড করা। এই যে একটা টুর্নামেন্ট আমরা করলাম, এটার পিছনে আমাদের কমিটির একটা লক্ষ্য ছিল যে আমরা এক্স্যাক্টলি স্ট্যান্ডার্ডটা জাজ করতে চাই, যে আমাদের খেলা অর্গানাইজ করতে গেলে যা যা লাগে, কতটা স্ট্যান্ডার্ড আমাদের কি অবস্থায় আছে।
হ্যান্ডবলে পট পরিবর্তনের ছোঁয়া লাগেনি। পুরনো কমিটির হাত ধরেই সারা বছরই মাঠে থেকেছে খেলাটির ঘরোয়া টুর্নামেন্টগুলো। এতে সাধারণ সম্পাদকের কণ্ঠে স্বস্তি। কাঙ্ক্ষিত যে বিষয়গুলো ছিল এগুলি আমরা সবগুলি মোটামুটি কাজ করেছি। আমাদের সমস্ত প্রোগ্রামগুলি আমাদের যেগুলি সেট করা ছিল সেগুলি আমরা সমর্থ হয়েছি করার জন্য। যে অবস্থায় থাকুক না কেন আমাদের মাঠে আমরা খেলা রাখছি। বাস্কেটবল লিগ আয়োজন হয় না কয়েক বছর, হ্যান্ডবল লিগও আয়োজিত হয়নি। তবে নতুন বছরে ঘরোয়া ও আন্তর্জাতিক টুর্নামেন্ট নিয়ে পরিকল্পনা রয়েছে কর্তাদের কণ্ঠে। আমি একটা ক্যালেন্ডার অলরেডি তৈরি করছি, 3-on-3 একটা বাস্কেটবলের নতুন ফরম্যাট এখন ওয়ার্ল্ডে জনপ্রিয় হয়েছে সেটা। তো এই সবগুলো ফরম্যাটকে আমরা মোটামুটি অ্যাটেন্ড করছি এবং এর জন্য ডেফিনিট টাইম ফ্রেম আমরা ক্যালেন্ডারে সেট করছি। ক্লাবগুলোরও ওদের আর্থিক দৈন্যতার কারণে ওরা আমাদেরকে অনুরোধ করেছে এটাকে পিছিয়ে নেওয়ার জন্য। হয়তো বা মার্চ এপ্রিলের দিকে আমাদের এই লিগগুলিকে আমরা আয়োজন করতে পারবো। ক্যালেন্ডারের পাতা থেকে ঝরে পড়ার অপেক্ষা আর একটি বছর। হ্যান্ডবলে অসাধারণ কিছু না হলেও বাস্কেটবলে জানা হয়েছে নবজাগরণ। দুই ফেডারেশন কর্তার কণ্ঠেই নতুন বছরে নতুন উদ্যমে শুরু করার অপেক্ষা। ওয়াসিউল হক পান্থ, এখন, ঢাকা। শেষ করছি এখন সকাল, তার আগে শিরোনামগুলো আরও একবার। টেলিকম অপারেটরদের ব্রডব্যান্ড ইন্টারনেট বিক্রির সুযোগ দিতে চায় বিটিআরসি। বিনিয়োগ ঝুঁকির শঙ্কা ট্রান্সমিশন নেটওয়ার্ক অপারেটরদের। ইতিমধ্যে বিদ্যমান একটি এনটিটিএন গাইডলাইন থাকা সত্ত্বেও নতুন একটি খসড়া ইনফ্রাস্ট্রাকচার শেয়ারিং নীতিমালা কেন প্রয়োজন হচ্ছে সেটি সঠিক বোধগম্য না। বিটিআরসি যদি প্রুডেন্টলি তার প্রত্যেকটা সেক্টরের স্বার্থগুলোকে দেখে সিদ্ধান্ত নেয় তাহলে আমার কাছে মনে হয় না কোনো সমস্যার জায়গা আছে। জুলাই স্পিরিটের সাথে এবারে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। স্টল প্যাভিলিয়ন বরাদ্দ শেষ না হলেও আয়ের লক্ষ্য ছাড়ানোর আশা ইপিবির। মেলাকে কেন্দ্র করে ইপিবির যে আয়, সে আয়টি নিঃসন্দেহে বাড়বে, 12 কোটি টাকার মতো বেশি হওয়ার সম্ভাবনা আছে। রাত নামলেই রাজধানীতে চুরি ছিনতাই আতঙ্ক। অপরাধীদের কঠোর শাস্তি সহ নিরাপত্তা জোরদারের দাবি ভুক্তভোগীদের। এবং অনিয়ম দুর্নীতিতে 385 কোটি টাকার দেনা নিয়ে ধুঁকছে বরিশাল সিটি। প্রকল্পের অর্থ ভিন্ন খাতে ব্যবহারের অভিযোগ। অডিটের বিষয়ও রয়েছে, আর এখানে কোনো শুভঙ্করের ফাঁকি আছে কিনা বা কোনো অনিয়ম হয়েছে কিনা এগুলো অডিট করলে একটা রিফ্লেকশন পাওয়া যাবে। এই ছিল এখন সকালের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।